প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুম মিল্লাত মজুমদার, সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই চলছো। আজকে আমি তোমাদের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের আধুনিক রাষ্ট্রচিন্তা যে কোর্সটি আছে সেই কোর্সটির একটি লেকচার তৈরি করেছি এবং সেই লেকচারের শিরোনাম হচ্ছে রাষ্ট্রচিন্তার সূত্রপাত। চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকের আধুনিক রাষ্ট্রচিন্তার যে বিষয়টি আমরা আলোচনা করব, আমরা সকলে জানি রাষ্ট্রচিন্তার যে কাল বিভাজন, সেই কাল বিভাজন অর্থাৎ রাষ্ট্রচিন্তার ইতিহাসকে 4 ভাগে ভাগ করা যায় আমরা বলছি, কিন্তু আসলে রাষ্ট্রচিন্তার ইতিহাসকে কোনো যুগে বা কালে বা কোনো নির্দিষ্ট সময়ে বিভাজন করা একেবারেই সঠিকভাবে করা সম্ভব নয়। তারপর আলোচনার স্বার্থে আমরা রাষ্ট্রচিন্তার ইতিহাসকে 4টি ভাগে ভাগ করে আলোচনা করছি। প্রথমেই প্রাচীন যুগ। প্রাচীন যুগ বলা হয় তাকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ থেকে 4র্থ শতাব্দী পর্যন্ত। আবার অনেকে বলে থাকেন সক্রেটিসের জন্মসাল থেকে 469 অব্দ থেকে প্রাচীন যুগের শুরু। আবার অনেকে বলেন সক্রেটিসের জন্মের আগেও প্রাচীন গ্রীসে রাষ্ট্রচিন্তা নিয়ে অনেক দার্শনিক আলোচনা করেছেন। তো সে নিয়ে বিতর্ক আছে, সেজন্য আমরা মোটামুটি বলতে পারি প্রাচীন যুগের শুরুটা হচ্ছে খ্রিস্টপূর্ব 1000 অব্দ থেকে 4র্থ শতাব্দী পর্যন্ত প্রাচীন যুগ, এই সময়টাকে আমরা বলতে পারি। 2 মধ্যযুগ 5ম শতাব্দী থেকে 5ম শতাব্দী পর্যন্ত, এই সময়কালটাকে আমরা মধ্যযুগ বলে থাকি। অন্য অর্থে আমরা বলতে পারি যে রোমান সাম্রাজ্যের পতন থেকে খ্রিস্ট ধর্মের আবির্ভাব এবং আমরা বলতে পারি খ্রিস্ট ধর্মের আবির্ভাব থেকে শুরু করে যে রেনেসাঁ আন্দোলন পর্যন্ত, এই সময়কালটাকে মধ্যযুগ বলতে পারি। 3 নম্বর আমরা আধুনিক যুগ। আধুনিক যুগ 16 শতাব্দী থেকে 20 শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কাল পর্যন্ত, এই সময়কাল। এবং সাম্প্রতিক যুগ 1945 সালের 6 আগস্ট থেকে, অর্থাৎ যেদিন জাপানের হিরোশিমায় আণবিক বোমা ফেলা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলেছিল, সেই থেকে অদ্যাবধি পর্যন্ত সময়কালটাকে সাম্প্রতিক যুগ বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় ইতিহাসকে আমরা 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সাম্প্রতিক যুগ। এখন আমরা দেখব রাষ্ট্রচিন্তা বলতে আসলে আমরা কি বুঝি। রাষ্ট্রচিন্তা কি? রাষ্ট্রচিন্তা হচ্ছে যুগে যুগে বিভিন্ন সময়ে যে সমস্ত দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের গঠন সম্পর্কে, রাষ্ট্র, রাজনীতি, সরকার, আইন, বিভিন্ন বিষয় নিয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে মতবাদ, তাদের যে মতামত, সেগুলি সম্মিলিত চিন্তা, সম্মিলিত মতামতকে আমরা বলবো রাষ্ট্রচিন্তা। এখানে আমরা দেখে নিব রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের
চিন্তামূলক মতবাদকে আমরা রাষ্ট্রচিন্তা বলতে পারি। রাষ্ট্রচিন্তাবিদগণ রাষ্ট্র সম্পর্কিত নতুন নতুন তথ্য দিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রতত্ত্বকে সমৃদ্ধ করেছেন। দার্শনিকদের মতবাদ ও চিন্তাধারার সমষ্টিকে রাষ্ট্রচিন্তা বলে। আমরা দার্শনিকদের যে মতবাদ বা চিন্তাধারা, সেই চিন্তাধারার সমষ্টিকেই রাষ্ট্রচিন্তা বলতে পারি। প্রফেসর ওয়াইফার বলেন, রাষ্ট্রচিন্তা বলতে বোঝায় সে মতবাদ যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রচিন্তা হলো বিশেষ সময়ের রাজনৈতিক চিন্তার সমষ্টি। আমরা আরেকটি দার্শনিকের সংজ্ঞা দেখব। হেনরি বি ম্যারো বলেন, রাজনৈতিক চিন্তাধারা কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ জনসমাজের ভাবধারা ও বিশ্বাস সমূহের প্রতি ইঙ্গিত করে। আমরা মোটামুটি রাষ্ট্রচিন্তার সংজ্ঞা বা রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। এরপরে আমরা চলে যাব রাষ্ট্রচিন্তার ধারা। রাষ্ট্রচিন্তার ধারাকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করতে পারি, অর্থাৎ রাষ্ট্রচিন্তার যে ইতিহাস বা ধারা সেটাকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, যেটাকে আমরা ইউরোপীয় রাষ্ট্রচিন্তা বলে থাকি। দুই নম্বর হচ্ছে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা, অর্থাৎ ইউরোপীয় রাষ্ট্রচিন্তা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে মিশরীয়, পারস্য, ভারতীয়, চৈনিক, ব্যাবিলিয়ন প্রভৃতি চিন্তাধারা প্রণিধানযোগ্য। আর অন্যদিকে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা বা ইউরোপীয় রাষ্ট্রচিন্তা বলতে মূলত প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তাকে বোঝায়। প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তার ভিত্তিভূমি থেকে আধুনিক রাষ্ট্রচিন্তার আবির্ভাব, অর্থাৎ আধুনিক রাষ্ট্রচিন্তার সূত্রপাতটা কিন্তু প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা থেকে। তাহলে আমরা রাষ্ট্রচিন্তার ধারাটা আমরা দেখলাম। এখন আমরা দেখব রাষ্ট্রচিন্তার সূত্রপাত, অর্থাৎ রাষ্ট্রচিন্তার শুরুটা কোত্থেকে, কত সাল থেকে বা কখন থেকে শুরু হলো, এটা একেবারে নির্ধারিত করে বলা যায় না। তারপরেও আমরা এভাবে বলে থাকি যে প্রায় 2700 বছর পূর্বে বা 2700 বছর পূর্বে, কেউ কেউ বলেন 2500 বছর পূর্বে প্রকৃতপক্ষে প্রাচীন গ্রিস দেশে রাষ্ট্রচিন্তার সূত্রপাত। তাহলে রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায়? রাষ্ট্রচিন্তার সূত্রপাত হচ্ছে প্রাচীন গ্রিস নগর রাষ্ট্রে। এছাড়া পাশাপাশি মিশর, পারস্য, চীন, ভারতবর্ষেও রাষ্ট্রচিন্তার অস্তিত্ব ছিল, তবে সেখানে অস্তিত্ব থাকলেও তা প্রাচীন গ্রিসের যে রাষ্ট্রচিন্তা সেটার ন্যায় আধুনিক কালের চিন্তাধারাকে প্রভাবিত করতে পারেনি। অর্থাৎ প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা যেভাবে আধুনিক কালের চিন্তাধারাকে প্রভাবিত করেছে, যে ভূমিকা রেখেছে, অবদান রেখেছে, অন্যান্য প্রাচ্যদেশীয় রাষ্ট্রচিন্তা সেভাবে সেই ভূমিকা রাখতে পারেনি। ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক কর্তৃত্ব, রাষ্ট্র প্রভৃতি ধারণাগুলি প্রাচীন গ্রিসে জন্মলাভ করে থাকে। গ্রিসের দার্শনিক বৃন্দ যুক্তির মাধ্যমে রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাষ্ট্র ও ব্যক্তির ভূমিকা সম্পর্কে বিচার বিশ্লেষণ করে কতগুলো মূল সূত্র প্রস্তুত করেন। গ্রিক দার্শনিকরা কেবল রাষ্ট্রনীতিকে স্বতন্ত্রভাবে বিশ্লেষণ করেননি, এর সঙ্গে ওনারা তর্কবিদ্যা, নীতিশাস্ত্র, অধিবিদ্যা ইত্যাদি বিষয় বিচার বিশ্লেষণ করেছেন, যার ফলে রাষ্ট্রনীতি বিষয়টি সমৃদ্ধিশালী হয়েছে। অর্থাৎ গ্রিক দার্শনিকরা রাষ্ট্রচিন্তা নিয়ে, রাষ্ট্রচিন্তার সাথে অন্যান্য প্রাসঙ্গিক যে বিষয়গুলি ছিল সেগুলি নিয়েও তারা আলোচনা করেছেন, এবং সেই আলোচনা থেকেই প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা সমৃদ্ধ হয়েছিল। গ্রিকরা রাষ্ট্রনীতিকে আইন, রাজনীতি ও নৈতিকতার প্রেক্ষাপটে বিচার করেছেন। নগরাষ্ট্রকে কেন্দ্র করেই এসব আলোচনা গড়ে উঠছিল। নগরাষ্ট্রগুলোতে আমরা দেখবো সব ধরনের শাসন ব্যবস্থা বিরাজমান ছিল। কোথাও রাজতন্ত্র, কোথাও অভিজাততন্ত্র, স্বরতন্ত্র, গণতন্ত্র বিদ্যমান ছিল, এবং নগরাষ্ট্রগুলির শাসন ব্যবস্থার কার্যপ্রণালী বিভিন্ন পণ্ডিত বা দার্শনিকগণ বিশ্লেষণ করার সুযোগ পেতেন। তারা সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পেতেন নগরাষ্ট্রের কার্যাবলীতে, শাসন কার্যাবলীতে, এবং নানা প্রকার সিদ্ধান্ত তারা দিতে পারতেন বা নিতে পারতেন, অথবা তারা পরামর্শ দিতে পারতেন। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, তিনি 150টির অধিক নগরাষ্ট্রের সংবিধান বিশ্লেষণ করেছিলেন। বিভিন্ন শাসন ব্যবস্থা সম্পর্কে পণ্ডিতগণ তর্ক বিতর্ক করতেন, এবং এই তর্ক বিতর্কের প্রেক্ষিতে নতুন নতুন দৃষ্টিভঙ্গি, ধারণা বেরিয়ে আসতো। তারা তুলনামূলক আলোচনা করতেন। কোন কোন নগরাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র চালু থাকায়
সরকারি ক্রিয়াকলাপে জনগণ অংশগ্রহণের সুযোগ পেত এবং অভিজ্ঞতা সঞ্চয়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে নগরাষ্ট্রগুলিতে কোথাও কোথাও সেই 2500 বছর আগে প্রত্যক্ষ গণতন্ত্র চালু ছিল, যেহেতু নগরাষ্ট্রের জনসংখ্যা কম ছিল এবং সেখানে নারী এবং শিশুরা নাগরিকের বাইরে ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যক্ষ গণতন্ত্র চালু ছিল এবং সেখানে জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ পেত। গ্রিক দার্শনিক বৃন্দ আমরা যদি বলি যে সবচেয়ে বেশি পরিচিত গ্রিক দার্শনিক হচ্ছেন সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল, এবং তিনজনের অর্থাৎ একজন আরেকজনের শিক্ষক বা গুরু। এবং যেমন সক্রেটিসের ছাত্র হচ্ছেন প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছেন অ্যারিস্টটল। রাষ্ট্রচিন্তা এদের অবদান অতুলনীয়। আমরা জানি যে রাষ্ট্রচিন্তা যে মূল ভিত্তি, রাষ্ট্রচিন্তার যে মূল বিষয়গুলি তাদের কাছ থেকে এসেছে, অর্থাৎ গ্রিসের রাষ্ট্রচিন্তাবিদদের কাছ থেকেই আমরা এগুলি জ্ঞান অর্জন করতে পেরেছি। তবে প্রাচীন গ্রিসে এদের পূর্বেও আরো অনেক দার্শনিক জন্মগ্রহণ করেছেন, যাদের অবদান গ্রিক রাষ্ট্রচিন্তাকে আরো বেশি সমৃদ্ধশালী করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ছিলেন সলোন, তারপরে থালেস, পিথাগোরাস, হেরাক্লিটাস, ডেমোক্রিটাস, পেরিক্লিস, সফোক্লেস, থুসিডাইডিস প্রমুখ। আরো অনেকেই ছিলেন। অর্থাৎ আমরা দেখি যে প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলোতে বা প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা এত বেশি সমৃদ্ধ ছিল, যা আসলে আমরা এখন আধুনিক রাষ্ট্রচিন্তা সেটার প্রভাব বিদ্যমান রয়েছে। এবং অনেক দার্শনিক সেই সময় জন্ম লাভ করেছিলেন এবং তারা রাষ্ট্রচিন্তা নিয়ে আলাপ আলোচনা বা তাদের মতামত ব্যক্ত করেছিলেন। এখন আমরা আধুনিক রাষ্ট্রচিন্তা, তখন আমরা প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তার বা রাষ্ট্রচিন্তার সূত্রপাতটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা চলে আসি আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে আমরা কি বুঝি। আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে আমরা এটা বোঝাবো যে গতানুগতিক রাষ্ট্রচিন্তার বাইরে এসে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন চিন্তা চেতনা আর যে সূচনা, নতুন চিন্তা চেতনার যে সূত্রপাত, সেটাকে আমরা বলবো আধুনিক রাষ্ট্রচিন্তা। আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে বোঝায় মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও গতানুগতিক রাষ্ট্রচিন্তাকে পরিহার করে নতুন চিন্তাধারার সূত্রপাত। সনাতনী ধ্যান ধারণা বাদ দিয়ে বিজ্ঞান ভিত্তিক যুক্তিভিন্ন রাষ্ট্রচিন্তার উন্মেষ। সনাতনী অর্থাৎ মধ্যযুগে যে ধরনের বা প্রাচীন যুগে যে ধরনের চিন্তা চেতনা ছিল, সেখানে গির্জার প্রভাব ছিল, সেখানে রাজার প্রভাব ছিল, সেখানে সামন্ত প্রভুদের প্রভাব ছিল, এবং সেখানে জনগণ নিষ্পেষিত ছিল, জনগণের কোনো অধিকার ছিল না, জনগণ কথা বলার কোনো সুযোগ ছিল না, এবং কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার ছিল। এই সমস্ত বিষয়গুলো থেকে বেরিয়ে এসে মানুষ যখন চিন্তা করতে পারলো স্বাধীনভাবে, মানুষের মধ্যে যখন উপলব্ধি আসলো, মানুষের চিন্তা চেতনা যখন বিস্তৃত হলো, এবং পাশাপাশি সকল ক্ষেত্রে একটা পরিবর্তন আসলো, নতুন বৈপ্লবিক একটা পরিবর্তন আসলো, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, তারপরে রাষ্ট্রচিন্তায়, ব্যবসা বাণিজ্যে, তখন একটা নতুন চিন্তাধারা উন্মেষ হলো এবং সেই নতুন চিন্তাধারা, নতুন দৃষ্টিভঙ্গিকে আমরা আধুনিক রাষ্ট্রচিন্তা বলছি। আধুনিক রাষ্ট্রচিন্তার লক্ষ্যগত, পদ্ধতিগত দিক থেকে প্রাচীন এবং মধ্যযুগীয় চিন্তাধারা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা আমরা একটু আগেই আলোচনা কিছুটা করেছি। আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা, এখন আমরা এখানে আলোচনা করব আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা বা পটভূমি বলতে আমরা কি বুঝি। আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা বলতে সৈয়দ মকসুদ আলী, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি তার ফরাসি বিপ্লবোত্তর রাষ্ট্রচিন্তা গ্রন্থে বলেন, আধুনিক রাষ্ট্রচিন্তার জন্ম কখন থেকে তা সঠিকভাবে নির্ণয় করা কঠিন, তবে সাধারণভাবে বলা যায় যে ইউরোপীয় রেনেসাঁর সূচনা লগ্নে আধুনিক রাষ্ট্রচিন্তার জন্ম। ইউরোপীয় রেনেসাঁর সূচনা লগ্নে আধুনিক রাষ্ট্রচিন্তার জন্ম, অর্থাৎ আধুনিক রাষ্ট্রচিন্তা আমরা আগে বলেছিলাম যে 16 শতাব্দী থেকে আধুনিক রাষ্ট্রচিন্তার সূত্রপাত, কেউ কেউ পঞ্চদশ শতাব্দী বলে থাকেন। এখানে মকসুদ আলী বলছেন যে ইউরোপীয় রেনেসাঁর সূচনা লগ্ন থেকেই আধুনিক রাষ্ট্রচিন্তার শুরু হয়েছে। আরেকজন রাষ্ট্র চিন্তাবিদ মোহাম্মদ আয়েশউদ্দিন বলেন, পঞ্চদশ শতাব্দীর পরিষদ আন্দোলনের ব্যর্থতার মধ্য দিয়ে রাষ্ট্রচিন্তার ইতিহাসে মধ্যযুগের অবসান সূচিত হয়ে আধুনিক যুগের সূত্রপাত হয়। এখানে পঞ্চদশ পরিষদ আন্দোলন বলতে আমরা বুঝাচ্ছি, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীতে
একটা আন্দোলন হয়েছিল, গির্জা সংস্কার আন্দোলন। আমরা ইতিমধ্যে আমরা জানবো যে, বা আমরা কিছুটা জানি যে মধ্যযুগের যে কি অবস্থা ছিল, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার। তোমরা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ওই ইয়েতে পড়েছো তোমরা, অনার্স ফার্স্ট ইয়ারে। সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো মধ্যযুগের রাজনৈতিক অবস্থা, মধ্যযুগের কি ধরনের পরিস্থিতি ছিল, এবং সেইখান থেকে মধ্যযুগে যে গির্জার যে প্রভাব, ধর্মের যে প্রভাব, এবং মধ্যযুগে পোপতন্ত্র চালু হয়েছিল, সেই পোপতন্ত্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। সেখানে রাজা, অনেক ক্ষেত্রে রাজাও অসহায় ছিলেন। সেই মধ্যযুগের শেষের দিকে এসে, পঞ্চদশ শতাব্দীতে এসে গির্জার নিরঙ্কুশ আধিপত্য, স্বেচ্ছাচার, এগুলি থেকে জনগণকে রক্ষা করার জন্য একটা সংস্কার আন্দোলন হয়েছিল, গির্জা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনকে মূলত পরিষদ আন্দোলন বলাই থাকে, এবং সেই আন্দোলন বলা যায় ব্যর্থ হয়েছিল। তারপরে আমরা দেখে নেব যে অধ্যাপক প্রাণ গোবিন্দ দাস তিনি কি বলছেন। তার মতে রাষ্ট্রচিন্তার ইতিবৃত্ত গ্রন্থে তিনি যেটা বলেন যে, রাষ্ট্রচিন্তার ইতিবৃত্ত গ্রন্থে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, পঞ্চদশ শতাব্দীর শুরুতে মানুষের মন অনেকটা যুক্তিবাদী হয়ে ওঠে। প্রতিটি বিষয়কে সমালোচনা দৃষ্টি দিয়ে বিচার করতে তারা আগ্রহী হয়। যাবতীয় বৌদ্ধিক চিন্তাধারা নতুন রাস্তা ধরে অগ্রসর হতে থাকে। পণ্ডিতরা এই দৃষ্টিভঙ্গিকে মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনা বলে অভিহিত করেছেন। আমি আবার বলছি যে, তিনি বলছিলেন যে পঞ্চদশ শতাব্দীর শুরুতে মানুষের মন অনেকটা যুক্তিবাদী হয়ে ওঠে। মানুষ অনেকটা গির্জার যে প্রভাব, গির্জার যে আধিপত্য, সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। তারা তাদের ভালো মন্দ বোঝার চেষ্টা করেছে, ধর্মীয় কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হয়ে আসার চেষ্টা করেছে, এবং প্রতিটি বিষয়কে তারা সমালোচনা, প্রতিটি বিষয়কে তারা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, তাদের চিন্তা চেতনা দিয়ে তারা বিচার করার চেষ্টা করতে শুরু করেছেন। এবং সেই শুরু করার সময়টাকে প্রাণ গোবিন্দ দাস বলতেছেন যে আধুনিক যুগের শুরু, বা পণ্ডিতরা বলছেন যে আধুনিক যুগের সূচনা। এখন মধ্যযুগের আমরা আধুনিক রাষ্ট্রচিন্তার সূত্রপাতে আলোচনা করতে গেলে মধ্যযুগ চলে আসে, মধ্যযুগ নিয়ে কিছু কথা বলতে হয়। সেই দৃষ্টিকোণ থেকেই মধ্যযুগের কিছু আলোচনা আমরা করছি। মধ্যযুগের ব্যাপ্তিটা ছিল প্রায় 1000 বছর, পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। এখন মধ্যযুগের শুরুটা পঞ্চম শতাব্দী আমরা বলছি, অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে মধ্যযুগ শুরু, এবং রোমান সাম্রাজ্যের পতন থেকে খ্রিস্ট ধর্মের প্রচলন ও শুরু বলা যায়, বা খ্রিস্ট প্রচলন না, খ্রিস্ট ধর্মের আধিপত্য শুরু হয়। মধ্যযুগ ছিল মূলত অন্ধকারাচ্ছন্ন, উপবন্ধকতা পূর্ণ। সেটা ইউরোপের কথা আমরা বলছি, যে ইউরোপে মধ্যযুগ ছিল অন্ধকারাচ্ছন্ন, কিন্তু অন্য জায়গায় প্রাচ্যে মধ্যযুগ অন্ধকারাচ্ছন্ন ছিল না। এই সময় খ্রিস্ট ধর্মের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, রাজার ক্ষমতা সংকুচিত হয়ে পড়ে। সমগ্র মধ্যযুগ ধরে আমরা দেখেছি যে গির্জা, সামন্তপ্রভু এবং রাজার নির্যাতন সহ্য করতে হয়েছে জনগণকে। মানে ত্রিশক্তি, একটা হচ্ছে গির্জা, একটা হচ্ছে সামন্তপ্রভু, একটা হচ্ছে রাজার রাজ কর্তৃপক্ষ। জনগণের পক্ষে এই তিন প্রভুকে সন্তুষ্ট করা কোনোভাবেই সম্ভব ছিল না। এই ত্রিশক্তি জনগণকে কি করত? শুধু শোষণ করত, জনগণকে ব্যবহার করত। এখন আমরা দেখে নেব, গির্জা ব্যক্তিকে ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা দেয়নি। গির্জার ব্যক্তিকে অন্ধভাবে ব্যক্তিকে ধর্মের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, ভ্রান্ত ব্যাখ্যা দিয়েছে, এবং ব্যক্তিকে ধর্মের ব্যাপারে স্বাধীনতা তো দেয়নি, বরঞ্চ পরকালের ভয় দেখিয়ে, মিথ্যে ভয় দেখিয়ে তাদেরকে শোষণ করেছে। এই গেল একটা কর্তৃপক্ষ। দ্বিতীয় কর্তৃপক্ষ হচ্ছে সামন্ত প্রভু, এবং সামন্ত প্রভুরা জনগণকে কৃতদাসের নিয়ে ব্যবহার করেছে। তাদের জনগণের কোনো জমি জায়গা ছিল না, সামন্ত প্রভুরা ইচ্ছে মতো তাদের শ্রমকে ব্যবহার করেছে, এবং তাদের
জমি জায়গাগুলিকে উৎপাদনের কাজে লাগিয়েছে, কিন্তু ব্যক্তির বা জনগণের অধিকার বা জনগণের কোনো কিছু পাওয়ার ছিল না। সামন্ত প্রভুদের ইচ্ছাধীন ছিল সবকিছু। অন্যদিকে রাজার শাসন তো অব্যাহত ছিল। তাহলে এই তিনটা শক্তি মধ্যযুগে আধিপত্য বিস্তার করেছে। কখনো রাজা, কখনো গির্জার প্রভাব বেশি ছিল। মাঝখানে একটা সামন্ত ব্যবস্থা তৈরি হয় এবং সামন্ত প্রভুরা কোনো কোনো ক্ষেত্রে রাজার চেয়েও বা গির্জার চেয়েও ক্ষমতার অধিকারী ছিল, অর্থাৎ তার নিজস্ব এলাকায় সে নিজেই রাজার মতো শাসন করত। মধ্যযুগের ব্যক্তিকালের মধ্যে একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মূলত একাদশ শতাব্দী থেকে পোপ ও গির্জার অপ্রতিহত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। একাদশ শতাব্দী থেকে পোপ এবং গির্জার অপ্রতিহত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। গির্জার প্রাধান্য তো আগেও ছিল, কিন্তু একাদশ শতাব্দী এসে অপ্রতিহত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এই সময় রাজা এবং গির্জার আধিপত্যের লড়াই গির্জার জয় হয়, অর্থাৎ গির্জা এই যে অপ্রতিহত প্রাধান্য তৈরি করলো, সেখানে রাজাকে পরাজিত বলতে আমরা বলবো রাজার ক্ষমতা সংকুচিত হয়ে গেল। তখন প্রচার করা হয় যে সমস্ত সমাজে যাজকরা প্রভাবশীল হয়ে থাকবে। গির্জা বা যাজক সম্প্রদায়কে সমাজের যাবতীয় বন্ধন থেকে মুক্ত রাখা হবে। পোপের স্থান হবে সবার উপরে। পোপতন্ত্র চালু করা হলো এবং তার নির্দেশে সবাই রাজতন্ত্রের পরিবর্তে পোপতন্ত্র, এবং তার নির্দেশে সবাই পরিচালিত হবে। রাজার যাবতীয় কাজকর্ম বিচার করার ভার ন্যস্ত থাকবে পোপের উপর। এইখানে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। রাজার যাবতীয় কাজকর্ম বিচার করবে পোপ। তার পোপের কত ক্ষমতা, কত অপ্রতিহত ক্ষমতা সৃষ্টি হলো। রাষ্ট্র গির্জার অধীনস্থ একটি সংস্থা। রাষ্ট্র গির্জার অধীনস্থ একটি সংস্থা মানে রাষ্ট্র সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন। রাষ্ট্র একটা প্রতিষ্ঠানের মতো হয়ে গেল, যেখানে গির্জার অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে তারা থাকবে। রাষ্ট্র থাকবে ধর্মীয় নির্দেশে অভিভাবকত্বের রাজনীতি অবস্থান করবে। এরপর আমরা দেখছি যে গির্জা এবং রাজার বিরোধে জনগণ গির্জার পক্ষ অবলম্বন করত। স্বাভাবিকভাবেই জনগণ তো একেবারেই কি বলবো অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন ছিল। তাদের সেই ধরনের জ্ঞান বুদ্ধি বিবেচনা ছিল না। তাদেরকে এই যাজকরা যেভাবে বুঝাতো, যেভাবে ভয় দেখাতো, পরকালের ভয় দেখাতো, পাপ পুণ্যের ভয় দেখাতো, সেভাবেই তারা বিশ্বাস করত, বিভ্রান্ত হতো এবং জনগণ গির্জার প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করত। ত্রয়োদশ শতাব্দীতে গির্জার প্রভাব এতটাই বেড়ে গেল যে গির্জা নিজের ক্ষমতা জাহির করার জন্য জনগণের উপর কর চাপিয়ে দিল এবং তা আদায়ে বাধ্য করলো। অর্থাৎ গির্জা এখন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ হয়ে গেল। গির্জা এখন জনগণ থেকে কর আদায় করা শুরু করলো। অর্থাৎ গির্জার ক্ষমতা এতটা বেড়ে গেল, গির্জার প্রভাব এতটা বেড়ে গেল যে গির্জা বা কি বলে যে ধর্মীয় গুরুরা বা পোপ বা চার্চ তারা এতটাই শক্তিশালী হয়ে গেল, তারা জমি জায়গার উপরে হাত দিল। তারা ফসল জমি থেকে ইনকাম উপর কর বসিয়ে দিল এবং এখন জনগণ একদিকে রাজাকে কর দেন, আরেকদিকে রাজা বলতে সামন্ত প্রভুকে কর দেয়, আরেকদিকে গির্জাকে কর দিতে হচ্ছে। তাহলে এই একটা মানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। সেই সময় গির্জা জগতের সর্বাধিনায়ক তৃতীয় ইনোসেন্ট এত ক্ষমতাশালী ছিলেন যে রাজার উত্তরাধিকার কে হবেন তাও স্থির করে দিতেন। এবার আমরা বুঝতে পারতেছি আসলে গির্জার ক্ষমতার সীমাটা কোথায় গিয়ে পৌঁছেছিল। সব রকম দুর্নীতি ও স্বৈরাচারিতার পীঠস্থান হয়ে ওঠে গির্জা। মানে গির্জা এতটা প্রভাবশালী হয়ে গেল, এতটা স্বেচ্ছাচারী হয়ে গেল, এতটা ক্ষমতাশালী হয়ে গেল, এতটা প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হয়ে গেল এবং ধন সম্পদ প্রাচুর্যের একটা উৎস হয়ে গেল গির্জাটা। সেখান থেকে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, স্বৈরাচারী হয়ে গেল। গির্জা প্রচার করতে লাগলো যে পার্থিব জগতে যা খুশি তাই করবে। পার্থিব জগতে যে যা খুশি তাই করবে, তবে মৃত্যুর আগে গির্জাকে কিছু অর্থ দিলে বিনিময়ে একটি করে মুক্তিপত্র দেওয়া হবে, যা মানুষকে যাবতীয় পাপ থেকে মুক্তি দেবে। কত সুন্দর একটা কথা। আসলে জনগণ এই কথায় আকৃষ্ট হতো। জনগণ
সারা সারা জীবন হয়তো আহ, পাপ করেছে বা অন্যায় কাজ করেছে, এরকম একটা গ্যারান্টি যদি পাওয়া যায় যে সারা জীবন পাপ করলে, সারা জীবন অন্যায় কাজ করলে আহ মাপ পাওয়া যাবে, গির্জার কাছে আসলে গির্জা একটা অব্যাহতিপত্র বা মুক্তিপত্র দিয়ে দিবে এবং যাবতীয় পাপ থেকে আমি বা জনগণ মুক্তি পাবে, তাহলে তো এর চেয়ে মানে আনন্দের কিছু নাই, থাকে না আর, বা এর চেয়ে তৃপ্তির কোনো বিষয় আর থাকে না। সাধারণ মানুষ গির্জার এই ধরনের প্রচারে প্রলুব্ধ হতো এবং এভাবে গির্জা বিপুল সম্পত্তি অর্থ উপার্জন করত। সেই সেই মধ্যযুগে যে সিস্টেম, এই সিস্টেমটা এখনো যে কোথাও কোথাও নেই সেটা বলা যায় না, হয়তো ওভাবে নাই, কিছু কিছু ক্ষেত্রে আহ কিছু কিছু হলেও এখনো রয়ে গেছে। যাজক সম্প্রদায় সেই অর্থ দিয়ে ভোগ বিলাসে মত্ত হয়ে উঠত। এত বেশি পরিমাণ অর্থ, প্রাচুর্য, ধন সম্পদ তারা অর্জন করা শুরু করলো, তাদের তো ভোগ বিলাসের ছাড়া তো আর কোনো উপায় নেই। যাজকদের নৈতিক অধঃপতন এমন পর্যায়ে নেমে গেল এবং পাশাপাশি নৈতিক অধঃপতনও এমন পর্যায়ে চলে গেল যে পাপ পণ্যকে তারা পণ্য দ্রব্যের কেনা বেচার স্তরে নামিয়ে দিয়েছিল। অর্থাৎ পাপ পণ্য কেনা যাবে, পণ্য দ্রব্য যেমন বাজার থেকে কেনা যায় টাকা হলে, সেরকম পাপও কেনা যাবে, পুণ্যও কেনা যাবে। অর্থাৎ টাকা দিলে পাপ তো আর দেবে না বা বিক্রি করবে না, পণ্য বিক্রি করবে। গির্জা কি বিক্রি করবে? পণ্য বিক্রি করবে। কাদেরকে? জনগণের কাছে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তার জনগণও সেটা নিতে আগ্রহী, যেন তার ভান্ডারে অফুরন্ত পণ্য জমা হয়ে আছে এবং অর্থের বিনিময়ে সেই ভান্ডার থেকে পণ্য পাওয়া যাবে। এই দৃষ্টিভঙ্গি বা এই ধরনের এক ধরনের মানসিকতা সৃষ্টি করলো গির্জা। চতুর্দশ শতাব্দীতে এসে আরো ভয়াবহ পরিণতি হলো যাজক সম্পদের বিলাসিতা, নৈতিক অধঃপতন, সম্পদের প্রতি অপরিসীম লিপ্সা ও খ্রিস্ট ধর্ম বিরোধী আচরণ, জনগণের মধ্যে গির্জা বিরোধী মনোভাব গড়ে ওঠে। ফলে গির্জার প্রাধান্য লক্ষণীয়ভাবে কমে যায়। একটা পর্যায়ে এসে এত বেশি গির্জার প্রভাব প্রতিপত্তি, ভোগ বিলাস, বিলাসিতা, অনৈতিক অধঃপতন এবং ওই যে কর আদায় করার ঘোষণা, যেটা রাজ কর্তৃপক্ষকে চরমভাবে ক্ষুব্ধ করে তুললো। সামন্ত প্রভুরও সেখানে ক্ষুব্ধ হলো। এইভাবে তারা এত বেশি তাদের ক্ষমতা দেখানো শুরু করলো, যার কারণে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো জনগণের মধ্যেও। গির্জা বিরোধী মনোভাব আস্তে আস্তে গড়ে ওঠা শুরু করলো। ফলে গির্জার প্রাধান্য লক্ষণীয়ভাবে কমতে থাকে, কমে যায়। জনগণ ক্রমশ রাজার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়ে। জনগণ আবার রাজার কাছে এসে আশ্রয় নেওয়া শুরু করলো। সুচতুর রাজা জনগণের এই মনোভাবকে কাজে লাগিয়ে গির্জার আধিপত্যের লাগাম টেনে ধরেন এবং রাজার আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করেন। পঞ্চদশ শতাব্দীতে এসে জনগণ, আমরা আগেও বলেছিলাম, পঞ্চদশ শতাব্দীর শুরুতে এসে জনগণ অনেকটা যুক্তিবাদী হয়ে ওঠে, প্রতিটি বিষয়কে সমালোচনার দৃষ্টি দিয়ে বিচার করতে আগ্রহী হয়। এ সময় নবজাগরণ, সংস্কার আন্দোলন ও অন্যান্য কয়েকটি ভাবধারা জনগণের মধ্যে নতুন চিন্তাধারা গড়ে তুলতে সাহায্য করে। ফলে মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের বা আধুনিক রাষ্ট্রচিন্তার যাত্রা শুরু হয়। এখানে আমরা একটা বিষয় আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে একটা যুগ থেকে আরেকটা যুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের পেছনে বেশ কিছু ঘটনা, বেশ কিছু যুগান্তকারী ঘটনা সেখানে ভূমিকা রেখেছে। এর মধ্যে একটি হচ্ছে নবজাগরণ, আর একটা হচ্ছে সংস্কার আন্দোলন। এই নবজাগরণ মানে রেনেসাঁ, সব ক্ষেত্রে যে নবজাগরণ সৃষ্টি হয়েছিল, এই নবজাগরণের প্রভাবে জনগণের মধ্যে একটা নতুন চিন্তাধারা গড়ে ওঠে এবং সেই চিন্তাধারা গড়ে ওঠার প্রেক্ষিতে জনগণ অন্ধ, কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ থেকে, ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে তারা চিন্তা করতে পারলো এবং যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তারা মধ্যযুগের যে পোপতন্ত্র সেটা থেকে নিষ্কৃতি পেতে চাইলো এবং সেই মধ্যযুগের সমস্ত কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে স্থবিরতা, শিল্প সাহিত্যের ক্ষেত্রে যে ধরনের অনগ্রসরতা, সবকিছু কাটিয়ে জনগণ এবং চিন্তাবিদদের, দার্শনিকদের সমন্বয়ে এসে আমরা আধুনিক যুগে এসে পৌঁছলাম। এবং আধুনিক যুগের এই যে আধুনিক আসলাম,
বা আধুনিক যুগে আমরা প্রবেশ করলাম, সেই আধুনিক যুগে প্রবেশ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণ। নবজাগরণ বলতে আমরা কি বুঝি? নবজাগরণ অর্থ হলো সমাজের সকল ক্ষেত্রে শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা, বাণিজ্য, ধর্ম, নৈতিকতার ক্ষেত্রে নতুন চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গির উন্মেষ। অর্থাৎ সমাজের সকল ক্ষেত্রে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন শুরু হলো। মধ্যযুগের কুসংস্কার সংকীর্ণতা থেকে মানুষ নিজেকে মুক্ত করে আলোর জগতে, সম্পূর্ণ একটি নতুন জগতে পদার্পণ করাকে নবজাগরণ বলা হয়ে থাকে। ওই যে মধ্যযুগের কথা আমরা তখন যেটা বললাম, যে সেই পাপ পঙ্কিল কুসংস্কার সংকীর্ণ পরিবেশ থেকে, সংকীর্ণতা থেকে মানুষ নিজেকে মুক্ত করে আলোর জগতে আসার বা আলোর জগতে পদার্পণ করার যে পরিস্থিতি, সেটাকে আমরা বলবো নবজাগরণ। মধ্যযুগের সমাজের সর্বত্র গির্জার প্রভাব এত ব্যাপক ছিল যে মানুষ নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। অর্থাৎ ওই যে মধ্যযুগে পোপরা জনগণকে যেভাবে বিভ্রান্ত করেছিল, সেই বিভ্রান্ত ওই যে মুক্তিপত্র দেওয়ার যে সিস্টেম তারা চালু করেছিল, সেতে যার কারণে মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছিল। নবজাগরণের আলোতে এসে মানুষের মন থেকে কুসংস্কার, অজ্ঞতা, সংকীর্ণতা দূর হয়ে যায়। নতুন করে মানুষের এই যে জাগরণ, তাকে বলা হয় নবজাগরণ। নবজাগরণকে আমরা আরেকটু বিশ্লেষণ করতে পারি। প্রথমে আমরা বলতে পারি শিল্প সাহিত্যের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, রাষ্ট্রযন্ত্রের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে, বিজ্ঞানের নবনব আবিষ্কার, যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, ধর্ম নৈতিকতার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। শিল্প সাহিত্যের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে মধ্যযুগে যে শিল্প সাহিত্য রচিত হতো, সেখানে কবিতা, উপন্যাস, নাটক, যাই কিছু সাহিত্যের যে সমস্ত শাখা ছিল, বিশেষ করে কবিতা, গল্প, সেক্ষেত্রে মধ্যযুগে রাজা বা ধর্মগুরু বা গির্জাকে কেন্দ্র করেই সমস্ত সাহিত্য চর্চা করা হতো, সমস্ত কবিতা রচনা করা হতো, গল্প, উপন্যাস রচনা করা হতো, কাহিনী সেভাবে তৈরি করা হতো, এবং শিল্প ক্ষেত্রে, চিত্রকলার ক্ষেত্রে রাজা বাদশাদের ছবি, গির্জা বা ধর্মীয় ভাবাবেগপূর্ণ বিষয়গুলি সামনে নিয়ে আসা হতো। এবং একটা পর্যায়ে এসে শিল্প সাহিত্যের ক্ষেত্রে যে পরিবর্তন, সেটা হচ্ছে যে আমরা লিওনার্দো দা ভিঞ্চির নাম আমরা এই ক্ষেত্রে উল্লেখ করতে পারি। ইতালির বিখ্যাত চিত্রকর, তিনি বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সর্বপ্রথম এটা নারীর ছবি অঙ্কন করলেন। সেই নারীটা হচ্ছে মোনালিসা। সেই যুগে নারীর ছবি বা নারী সম্পর্কে কথা বলা, নারীর কোনো অধিকারই ছিল না, সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না, সাধারণ মানুষকে নিয়ে কেউ চিন্তা করতো না, সাধারণ মানুষের কোনো ধরনের অবস্থান ছিল না। শিল্প সাহিত্যের ক্ষেত্রে সবকিছুই তো রাজা বাদশাকে কেন্দ্র করে, সবকিছুই গির্জাকে কেন্দ্র করে, পরকালীন চিন্তা থেকেই শিল্প সাহিত্য রচিত হতো। সেই সময়ে একজন দার্শনিক, একজন শিল্পী একটা নারীর ছবি আঁকবে, সেটা সত্যিকার অর্থে একটা বিপ্লব। মোনালিসা শুধু তার হাসির জন্য বিখ্যাত নয়, মোনালিসা বিখ্যাত হওয়ার পেছনে এটাও একটা কারণ যে সেই সময়ে মোনালিসা নামের একটি নারীর ছবি লিওনার্দো দা ভিঞ্চি আঁকতে সক্ষম হয়েছিলেন। এবং সেই অর্থাৎ এটা একটা ঘটনা, একটা প্রেক্ষাপট। এরকম আরো অনেক ধরনের ঘটনার প্রেক্ষাপটের ভিত্তিতেই নবজাগরণ বা আধুনিক যুগের সূচনা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা। রাষ্ট্রযন্ত্রের ক্ষেত্রে আমরা দেখি যে ম্যাকিয়াভেলির, আধুনিক রাষ্ট্রযন্ত্রের জনক ম্যাকিয়াভেলির অবদান রয়েছে। পাশাপাশি আরো অনেক দার্শনিক রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নিয়ে তারা নতুন ব্যাখ্যা দিয়েছেন, জাতীয় রাষ্ট্রের কথা বলেছেন, জাতীয়তাবাদী চেতনা জনগণকে উদ্দীপ্ত করেছেন, তারা ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলেছেন, উদারতাবাদ, উপযোগবাদ, লোকায়তবাদ, এই সমস্ত দৃষ্টিভঙ্গিগুলি নিয়ে আসার কারণে রাষ্ট্রযন্ত্রের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।
বিজ্ঞানের নব নব আবিষ্কার অর্থাৎ নবজাগরণের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন দৃষ্টিভঙ্গি এসে এসে যোগ হয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে নব নব আবিষ্কার এক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছে। কোপার্নিকাস, গ্যালিলিওর মহাকাশের অপার রহস্য উদ্ঘাটন, জেমস হার্টসের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, এই ধরনের অনেক ঘটনা বিজ্ঞানের আবিষ্কার আমাদের নবজাগরণকে ত্বরান্বিত করেছে। যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, নতুন নতুন বাণিজ্য রাস্তা অথবা বাণিজ্য পথ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে কলম্বাসের কথা বলতে পারি, ভাস্কো দা গামার কথা বলতে পারি, তিনি ভারত এসেছিলেন। তো এইভাবে বাণিজ্য রুট যোগাযোগের জন্য স্থাপন এর জন্য তারা চেষ্টা করেছেন। বিভিন্ন পর্যটক বিভিন্ন দেশে এসেছেন, এক এক জায়গার দ্রব্য সামগ্রী অন্য জায়গায় আদান প্রদান করেছেন, যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। এক এলাকার সাথে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে, দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত হয়েছে। এক এলাকার সাথে আরেক এলাকার যে আমরা বলবো যে কৃষ্টি কালচার, সেটার বিনিময় হয়েছে, সেটার সাথে পরিচয় হয়েছে। এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের মানুষের কৃষ্টি কালচারের পরিবর্তন বা কৃষ্টি কালচারের যে সমন্বয়, সেটা হয়েছে। এভাবে আমরা বলবো যে যোগাযোগ ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে নবজাগরণের সূচনা বা নবজাগরণের প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত হয়েছে। ধর্ম নৈতিকতার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। ধর্ম নৈতিকতার ক্ষেত্রে যেটা আগে মধ্যযুগে যেটা আমরা দেখতে পেয়েছি যে গির্জাকে প্রাধান্য দেওয়া, কুসংস্কারে বিশ্বাস করা, বিভ্রান্ত করা জনগণকে, পরকালের মুক্তির সার্টিফিকেট দেওয়া, এইগুলি থেকে রাষ্ট্র দার্শনিকরা ধর্ম নৈতিকতার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি আনয়ন করলেন। ধর্মকে রাজনীতি থেকে পৃথক করার চেষ্টা করলেন, বা ধর্ম এবং নৈতিকতা এবং রাজনীতির ক্ষেত্রে একটা বিভাজন তৈরি করলেন, নতুন চিন্তা চেতনা উন্মেষ ঘটালেন। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে লোকাদেবাদী ধারণা সৃষ্টি হয়েছে এবং মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষ ইহকালীন ইহলৌকিক জাগতিক বিষয় নিয়ে তাদের মধ্যে নতুন চেতনা তৈরি হয়েছে। জাগতিক বিষয়কে তারা বেশি গুরুত্ব দেওয়ার চিন্তা করেছে বা বেশি গুরুত্ব দেওয়ার জন্য তাদের সেই মনোভাব তৈরি হয়েছে। এভাবে আমরা বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে যে নতুন দৃষ্টিভঙ্গি, যে পরিবর্তন, সেটাকে আমরা নবজাগরণ বলবো। এবং এই ক্ষেত্রে এই নবজাগরণের প্রেক্ষাপটে, নবজাগরণের কারণে আধুনিক যুগের সূত্রপাত হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সংস্কার আন্দোলন। সংস্কার আন্দোলন সম্পর্কে আমরা যদি বলি, সংস্কার আন্দোলন ছিল আসলে ওই যে একটা ধর্মীয় আন্দোলন এবং খ্রিস্ট ধর্মের গির্জার প্রধানদের কারণে, পোপতন্ত্রের কারণে, খ্রিস্ট ধর্মের যে মূল আদর্শ নীতি, সার্বিক নৈতিকতা থেকে তারা যে বিচ্যুতি ঘটেছিল তাদের, সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য, বিচ্যুতি বেরিয়ে আসার জন্য যে আন্দোলন, সেটাকে বলা হচ্ছে সংস্কার আন্দোলন। সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য ছিল গির্জার বিপদগামীদের রোধ করে সঠিক পথে পরিচালিত করা এবং গির্জার উপর জনগণের আস্থা পুনরায় স্থাপন করা। ধর্মীয় জগৎ থেকে পোপের আধিপত্যকে অপসারিত করাই ছিল আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। এবং যাজক এবং সাধারণ নাগরিকদের মধ্যে পার্থক্য নেই, এটা তারা প্রচার করেছেন। সকলেই একই আইনের আওতাভুক্ত। পাপ পুণ্যের ব্যাপারটি ব্যক্তি নিজস্ব বিষয়। পাপ করার পরে অর্থের বিনিময়ে মুক্তি পাওয়া যায় না। এই বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দেন মার্টিন লুথার, ক্যালভিন প্রমুখ। মার্টিন লুথার 1517 সালের অক্টোবর মাসে উইটেনবার্গ গির্জার দরজা 15 দফা দাবিপত্রে এক স্মারকলিপি ঝুলিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকেই আসলে সংস্কার আন্দোলনের বলা যায় যে সূচনা। আধুনিক রাষ্ট্রযন্ত্রের বৈশিষ্ট্য, এখন আমরা চলে এসেছি আধুনিক রাষ্ট্র বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা আধুনিক সূত্রপাতটা আলোচনা করেছি, এখন আমরা চলে আসলাম আধুনিক রাষ্ট্রযন্ত্রের বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আমরা সেখানে লুকায়িত ছিল, অর্থাৎ সেই আলোচনার প্রেক্ষিতে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য আমরা বের করে ফেলতে পারবো, অর্থাৎ বলতে পারবো যে আদর্শ বৈশিষ্ট্য হচ্ছে অনেক বৈশিষ্ট্য আমরা বলতে পারবো, কিন্তু এখানে আমরা সংক্ষেপে কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো। প্রথমে আমরা লোকায়তবাদ সম্পর্কে আলোচনা করি। লোকায়তবাদ বলতে আমরা ওই যে বললাম যে ইহকালীন জাগতিক চিন্তা চেতনা, জাগতিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া, ধর্মকে আলাদা করা রাজনীতি থেকে, ধর্ম নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা,
এটাকে আমরা বলবো লোকায়তবাদ। যুক্তিবাদ, যুক্তিবাদ জনগণ, মধ্যযুগে জনগণ তাদের তারা বিভ্রান্ত ছিল। তারা ওই যে পোপদের, গির্জার প্রধানদের অপপ্রচারে তারা বিভ্রান্ত ছিল। এই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে তারা নিজেরা ওই যে যুক্তিবাদী হলেন, নিজেদের চিন্তা চেতনার উন্মেষ ঘটালেন, যুক্তির মাধ্যমে একটা বিষয়কে বিশ্লেষণ করা, সেই বিশ্লেষণের যে সূত্রপাত, যে বিশ্লেষণের যে সূচনা, সেটাকে আমরা বলবো যুক্তিবাদ। যুক্তির মাধ্যমে সবকিছুকে বিচার বিশ্লেষণ করা। সাম্য ব্যবস্থা, সাম্য, অর্থনৈতিক সাম্য, রাজনৈতিক সাম্য, যেখানে মধ্যযুগে, প্রাচীন যুগে মধ্যযুগে সাম্যের কোনো মানে কোনো অস্তিত্বই ছিল না। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব কোনো ক্ষেত্রেই সাম্য অবস্থা বিরাজমান ছিল না। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আধুনিক রাষ্ট্রচিন্তাবিদগণ, আধুনিক যুগের দার্শনিকগণ, তারা রাজনৈতিক সাম্যের কথা বললেন, অর্থনৈতিক সাম্যের কথা বললেন, সাংস্কৃতিক সাম্যের কথা বললেন, ধর্মীয় স্বাধীনতার কথা বললেন। সে সমস্ত সবকিছু বিষয় নিয়েই যে জনগণের মধ্যে সমতা পরিবেশ তৈরি করা, সেটাকে আমরা বলবো সাম্য। এবং আধুনিক রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাম্য ব্যবস্থা। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আমরা যদি বলি যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ওই যে আমরা আগের আলোচনায় বলেছিলাম যে রাষ্ট্র হচ্ছে গির্জার একটি সংস্থা। মধ্যযুগে এমনই একটা পর্যায়ে চলে গিয়েছিল। সেখান থেকে দার্শনিক বৃন্দ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কথা বললেন, যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব হবে নিরঙ্কুশ, চূড়ান্ত। রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে চর্চা করা হবে। কেউ কেউ বললেন রাজা সার্বভৌমত্বের কথা বললেন, নিরঙ্কুশ রাজতন্ত্র চালু করার কথা বললেন। তাহলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্থ হচ্ছে যে রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, সেই সার্বভৌম ক্ষমতা সকলের ঊর্ধ্বে অবস্থান করবে এবং সেই সার্বভৌম ক্ষমতা ভিত্তিতে রাষ্ট্র শক্তিশালী হবে। জাতীয় রাষ্ট্রের সূচনা, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ চেতনা তৈরি হলো। বিভিন্ন অঞ্চলের মধ্যে নিজেদেরকে আলাদা করার যে চেতনা, নিজেদের একই ভাষা সংস্কৃতি ভিত্তিতে অন্য এলাকা থেকে নিজেদেরকে আলাদা করার যে চেতনা, সেই আলাদা, অর্থাৎ সেই চেতনার ভিত্তিতে জাতীয় রাষ্ট্র তৈরি করা, আর নিজেদের স্বাধীনতা, নিজেদের জন্য আলাদা ভূখণ্ড, এই চেতনা আধুনিক রাষ্ট্রনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ব্যক্তির কোনো অধিকার তো আগে ছিল না, ব্যক্তির কোনো স্বাধীনতা ছিল না। তো সেই অবস্থা থেকে জনগণকে, ব্যক্তিকে স্বাধীনতা দেওয়ার কথা বলা হলো, ব্যক্তির অধিকারের কথা বলা হলো, মৌলিক অধিকারের কথা বলা হলো, চিন্তার স্বাধীনতা, তার মতামত প্রকাশের স্বাধীনতা। এই যে ব্যক্তি স্বাধীন, ব্যক্তি নিজে স্বাধীন, ব্যক্তি নিজে কিছু করতে পারবে, নিজে কোনো উদ্যোগ নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারবে, ব্যক্তি বিভিন্ন পর্যায়ে তার ভূমিকা রাখতে পারবে, মতামত দিতে পারবে, রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। এই যে ব্যক্তির যে একটা স্বাতন্ত্র্য, ব্যক্তির যে একটা অধিকার আছে, ব্যক্তির যে একটা স্বাধীনতা আছে, সেই বিষয়টা মধ্যযুগে ছিল না। এটা আধুনিক রাষ্ট্রচিন্তার একটা অন্যতম বৈশিষ্ট্য। আধুনিক রাষ্ট্রচিন্তাবিদগণ এই ব্যক্তি স্বাতন্ত্র্য যে অনেক কথা বলেছেন, জেমস মিল, অনেকেই, অনেক দার্শনিক ব্যক্তির কথা বলেছেন। উদারতাবাদের কথা আমরা বলতে পারি, উদারতাবাদী দার্শনিক বৃন্দ, জেমস মিলকে আমরা উদারতাবাদ বলতে পারি। তারপর জেরেমি বেন্থাম উদারতাবাদের দার্শনিক, এবং জনগণের সুবিধার জন্য, ব্যক্তির সুখের জন্য, ব্যক্তির সুবিধার জন্য এই তথ্য প্রচার করা হয়েছে। তারপরে আমরা বলতে পারি গণতন্ত্র, আধুনিক রাষ্ট্রনীতির একটি অন্যতম গণতন্ত্র। গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই সমান, গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই সরকারের অংশগ্রহণ করতে পারে। এই যে জনগণের অধিকার রক্ষার জন্য একটা পার্লামেন্টারি সিস্টেম চালু করা। আগে মধ্যযুগে রাজার শাসন ছিল বা পোপের নিয়ন্ত্রণ ছিল, সেখানে পার্লামেন্টের কোনো ভূমিকা বা পার্লামেন্ট সিস্টেমটাই ছিল না। তাহলে এই যে পার্লামেন্ট সিস্টেম চালু করা, সংসদীয় গণতন্ত্র চালু করা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, জনগণের অধিকার নিশ্চিত করা, এই বিষয়গুলি আমরা বলবো যে আধুনিক রাষ্ট্রনীতির বৈশিষ্ট্যের অন্যতম বিষয়। পাশাপাশি পুঁজিবাদ যে ব্যক্তিকে স্বাধীন করার কথা বলা হলো, ব্যক্তি নিজে উদ্যোগ নিতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে,
ব্যক্তি নিজের সম্পদ নিজে ভোগ করতে পারবে, নিজের সম্পদ অর্জন করতে পারবে, এবং এই যে অব্যাহত পুঁজির যে পুঁজি সংগ্রহ করে সে বিনিয়োগ করতে পারবে, সে ব্যবসা বাণিজ্য করতে পারবে, পুঁজিকে আরো বেশি করে বাড়াতে পারবে। এবং সেই পুঁজিবাদের কথা হলো অর্থনৈতিকভাবে যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। পুঁজিবাদ হচ্ছে একটি অর্থনৈতিক মতবাদ এবং সেখানে পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তি স্বাধীন, ব্যক্তি তার পণ্য আদান প্রদানের ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে টোটালি স্বাধীন, যেখানে রাষ্ট্র কোনো বাধা নিষেধ প্রয়োগ করতে পারবে না। এবং এই পুঁজিবাদী ব্যবস্থার ব্যাপক উত্তরণের প্রেক্ষাপটে আজকে বিশ্বায়নের কথা এসেছে। সমাজতন্ত্র, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। সমাজতন্ত্র আধুনিক রাষ্ট্রযন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। সমাজতন্ত্রের জনক, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। এবং ওই যে গণতন্ত্রের বা পুঁজিবাদের যে একটা শোষণ শুরু হয়েছিল এবং অব্যাহত শোষণ এখনো আছে, পুঁজিবাদের শোষণের বিপরীত বা পুঁজিবাদ শোষণের প্রতিবাদ হিসেবে সমাজতন্ত্রের আবির্ভাব। সমাজতন্ত্র বলতে চাচ্ছে যে সামাজিক কাঠামো, সামাজিক মালিকানায় সম্পত্তি থাকবে এবং জনগণের মধ্যে কোনো অসাম্য থাকবে না, জনগণের নিজস্ব কোনো সম্পত্তি থাকবে না। অর্থাৎ এটা বলার অর্থ হচ্ছে যে পুঁজিবাদের শোষণ, গণতন্ত্রের মধ্যে যে দুর্বলতা ছিল সেগুলি থেকে কাটিয়ে ওঠার জন্য দার্শনিক বৃন্দ নতুন একটি রাজনৈতিক মতাদর্শ নিয়ে আসলেন, সেটা হচ্ছে সমাজতন্ত্র। এবং এটা আধুনিক যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য, আধুনিক রাষ্ট্রযন্ত্রের বৈশিষ্ট্য। এবং সমাজতন্ত্রের একটা কি বলবো, একটা ঢেউ একসময় রাশিয়া, চীন, কিউবা, বিভিন্ন দেশে এই ঢেউয়ের কারণে সমাজতন্ত্র চালু হয়েছিল। বাট সমাজতন্ত্রের যে মূল উদ্দেশ্য, সমাজতন্ত্রের যে মূল গন্তব্য সাম্যবাদ, সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আমরা আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি দেখলাম এতক্ষণ, মোটামুটি আমাদের আলোচনা শেষ করলাম। আমরা আশা করি যে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হবে এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আবারও, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল, সুস্থতা কামনা করে আমি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।